শুন আব্বা, এইসব মাইয়া লোকের তেজ গায়ে মাখবি না। 2 দিন লাফাইবো, তারপর আবার এখানেই ফেরত আইবো। তুই যদি এখন ওরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাক বাড়বো। আর ওর ভাইয়ের বউটারে আমি চিনি, দুনিয়ার বজ্জাত মাইয়া। তোর কি মনে হয় ওই মাইয়া ওর সংসারে নীলুফার নীলুফার বাচ্চাকে থাকবার দিব? কোনদিনও দিব না। 2 দিনের মধ্যে ঝাঁটা দিয়ে পিটায়ে বের করবো অগো। তুই দেখে নিস বাপ, তুই খালি অপেক্ষা কর। নীলুফা তোর পায়ে ধরে মাফ চায় এ বাড়ির ঢুকবো। আমার বাবা তার মায়ের এসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, আম্মা, তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দেই, ওগুলা কি করো? আর মিহা সাজ্জাদের টিউশনের কথা বলে যে মাসে মাসে টাকা নাও, ওগুলা কই যায়? তখন সবার সামনে চুপ ছিলাম, কারণ তুমি আমার আম্মা, তোমার অসম্মান হোক আমি চাইনি। কিন্তু এখন আমি এর উত্তর চাই। আমার বাচ্চারা কেন ঈদে 100 টাকার পোশাক পরতো? ওদের ঈদের খরচের টাকা তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। তুমি এত বড় অন্যায় কি করে করলে আম্মা? আমার দাদি আমতা আমতা করে ন্যাকা কান্না ছেড়ে বলতে লাগলো, আমি কি আমার জন্য ওই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোর বোনদের সংসারেই টাকা দিছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকতো না আব্বা। তুই তো জামাইদের চিনস, সংসারে একটা টাকাও দেয় না। তোর ভাগিনা ভাগ্নিদের পড়াশোনার খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলে ওদের পড়াশোনাই বন্ধ হয়ে যাইবো বাপ। তুই কি চাস তোর বোনরা সংসার ভাঙে বাসায় আসে বসে থাকুক? তাই বলে আমার স্ত্রী সন্তানের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়ার বেলা কমতি রাখি না আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রীর হকের টাকা ওদের পেছনে ঢালো? ওদের অভাব পড়লে আমাকে বলতা, আমি আরও দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী সন্তানদের কষ্টে রাখলা কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে যেই আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সে আমার স্ত্রী কাপড় সেলাই করে আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা, এখন তো মনে হচ্ছে ভুল আমারই, যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম, কারণ ওই টাকার 1 টাকাও আপনি আমার স্ত্রী সন্তানদের পেছনে খরচ করতেন না। আমি তো ভাবছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে, আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসার খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেওয়া। অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হইতো না। বলেই মায়ের ঘর থেকে বেরিয়ে গেল বাবা। এদিকে ছেলের রাগ দেখে সিটিয়ে রইল আমার দাদি। বাবা ঘর থেকে বের হতেই দাদুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো তার মেয়ে। লক্ষ্য নতুন পরিকল্পনার। রিক্সা যেয়ে থামলো নানা বাড়ির সামনে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিরও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজায় দাঁড়িয়ে বিরক্তি মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলুফা, এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি। বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা, আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন। ততক্ষণে মামারও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারায় শান্ত হতে বলে নিজেই জিজ্ঞেস করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার রেখে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারেই হয়, তাই বলে বস্তা বস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে তার আগেই নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহিতা করতে বাধ্য না। অবশ্যই বাধ্য বাবা, আমার এত কামাই নেই যে তোমার মেয়ে আর নাতি নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কারণ বাহিরে যে কাজ করার মুরত তোমার মেয়ের নেই, আবার সাথে নিয়ে এসেছে দামড়া দুটো ছেলে মেয়ে। শোনো বাবা, তোমার পরে এই বাসার মালিক আমি, তাই এই বাসায় কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না, আপনি আর মাও আমার টাকায় বসে বসে খাচ্ছেন। নানা এবার হেসে বলল, আমি এখনো বর্তমান আছি নিহাল, তাই আমার বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কেউ না। আর রইল আমার আর তোমার মায়ের খরচের ব্যাপারটা, তাহলে শুনে রাখো, তোমাকে এই বাসায় থাকতে দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাদের দেখছো। তুমি যদি বাইরে কোথাও বাসা ভাড়া নাও, তাহলে মিনিমাম 7,000 টাকা বাসা ভাড়া দিতে হতো। ওটা তো দিচ্ছ না, তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এই বাসায় থাকবে। আর নীলুফা, তুমি নানু ভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি এখানে থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা, আমি তোমার ছেলে, আমি কেন ভাড়া দিব? নানা বললেন, যদি ভাড়া দিতে না পারো তাহলে চুপ থাকো। মালিহা, নীলুফা আর নানু ভাইদের তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠলো, কেন বাবা? আমি আমার ঘরে যাব। এ বাসায় যেমন ভাইয়ার নিজের ঘর আছে, আমারও তো আছে, আমি আমার ঘরেই থাকবো। মামি চিৎকার করে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকে, ওটা ওর ঘর। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন পড়লে নিজে যে বানিয়ে নাও, আমি আমার অধিকার ছাড়বো না। যেহেতু মনি ঘুমিয়ে পড়ছে, তাই আজ ওকে ডাকলাম না। কাল সকালের মধ্যেই ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীরটা খাবো না। নিজের আর নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সেই সাহস আছে বলেই ও বাড়ি ছেড়ে এসেছি। কালকের মধ্যেই যেন আমার রুম খালি হয়। এদিকে নানা ভাইয়া বললেন, নীলুফার রুম যাতে কালকেই খালি করা হয়। মামি তখন বলে উঠলেন, ওটা আপনার নাতনি থাকে আব্বা, আপনি কিভাবে ওকে ওখান থেকে বের করে দিতে বলেন?
ও যেমন আমার নাতনি তেমনি নীলুফা আমার মেয়ে। মেয়ের চেয়ে নাতনি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো, আমি আর কথা বলতে চাই না। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এক পড়ে রইলেন বৃদ্ধ আমার নানা। সোফায় শুয়ে মিলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসের সামান্য পিয়ন ছিলেন। যা বেতন পেতেন তা দিয়েই তার সংসার টেনে টুনে চলে যেত। কিন্তু তার ছোট বোনের জন্য মাঝে মধ্যেই সংসারে টান পড়তো। ছোট বোনের সংসারের সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন দুদিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলে তার মা কান্নাকাটি শুরু করত, অভিশাপ দিত। সে নাকি বউ বাচ্চার পেছনে সব টাকা খরচ করে বোনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আরও কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাতো, কারণ মাকে তো বোঝাতে পারে না যে তার বেতন অল্প। এভাবেই দিন যেতে থাকে। তার নিজের সন্তানদের ভরণ পোষণে খামতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখতো। ভালো টিউশন, ভালো স্কুলের অভাবে যথাসময়ে ভালো গাইড, খাতা কলম এসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনায় পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে। তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়, ছন্ন ছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বারবার তাকে চাপ দেয় যেন সে নীলুফাকে বিয়ে দিয়ে দেয়। তার বোনও চাপ দিতে থাকে। তারা বলে যে মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলুফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8-এর ছাত্রী থাকাকালীনই মা বোনের পছন্দের অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেয়। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাশ করে একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে। নিজেও সে চাকরি করে। এ নিয়ে তার বোনের গর্বের কোনো কমতি নেই। এদিকে নেহাল হুট করে পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্করভাবে বউ ভক্ত হয়ে যায়। বউয়ের কথায় ও বুদ্ধিতে ব্যবসা শুরু করে। সে ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নেহাল রফিক সাহেবকে সহ্য করতে পারেন না। শুধুমাত্র সন্তান হিসেবে দায়িত্ব পালন করে। অবশ্য রফিক মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রফিক তার ছেলের সুখের সংসার দেখে খুশিও হয়। যেই সুখ সে তার স্ত্রী সন্তানকে দিতে পারেনি, সেই সুখ তার ছেলে নিজের স্ত্রী সন্তানকে দিচ্ছে। আজ যখন নীলুফা তার কাছে ফিরে এলো, সে ভেবে নিল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আরেকবার সুযোগ দিয়েছেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার। মেয়েটাকে একটা সুন্দর